প্রথম থেকে ইংলিশের বেসিক ভালো হওয়ার কারণে আমার কিন্তু গ্রামার একাডেমিতে তেমন একটা সমস্যা পোহাইতে হয় নাই। পরীক্ষার হলে গিয়ে দেখি সকল রিটেন আইটেম আমার কমন আসছে এবং আমি কিন্তু অনেক ভালো করে লিখতে পারছি। আমার লাইফের লেখা সর্বোচ্চ কম্পোজিশন হলো এসএসসি পরীক্ষায়, যেটা আমি 8 পৃষ্ঠা লিখছিলাম, যেটা অনেকটা সারপ্রাইজিং। যদি এই ভুলগুলো না করো তোমরাও কিন্তু আমার থেকেও ভালো মার্ক ক্যারি করতে পারবা। প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা বিগত কয়েকটা ভিডিও ধরে আমাকে কমেন্ট করতেছো ভাই ইংলিশের সাজেশনস দেন, ইংলিশ কিভাবে আপনি পড়েছিলেন। তো আজকের ভিডিওটা তোমাদের ইংলিশ নিয়ে বলা হবে এবং আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা কিভাবে ইংলিশ পড়লে তোমরা একটা ভালো মার্কস ক্যারি করতে পারো এবং তোমার ইংলিশের যে দুশ্চিন্তাটা তোমরা কিভাবে সেটা কাটিয়ে উঠতে পারো। হ্যালো গাইস, আমি শুভদীপ সিংহ, আমি বরিশাল বোর্ডের একজন শিক্ষার্থী এবং আমি 2025 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। আমার মার্ক ছিল 1213। আমরা যখন এসএসসি পরীক্ষা দেই তখন আমি বিভিন্ন গ্রুপে পোস্ট দেখতাম যে ইংলিশ কিভাবে পড়বো। অন্যান্য সায়েন্সের সাবজেক্ট আমার কাছে সোজা মনে হলো বা গ্রুপিয়াল সাবজেক্ট আমার কাছে সোজা মনে হলো, ইংলিশটা আমার কাছে অনেক কঠিন মনে হয়। কিভাবে পড়লে ইংলিশ আমি ভালো মার্ক পেতে পারি কেউ একটু কমেন্ট করেন। তো সবসময় আমি দেখতাম সবাই ইংলিশ নিয়ে অনেক বেশি কনসার্ন এবং স্পেশালি যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা কিন্তু বাংলা ইংলিশ এগুলো কিন্তু তেমন ভালো করে পড়ো নাই কোনো সময়। দ্যাটস তোমার পরীক্ষার আগে আগে এসে রিয়েলাইজেশন হয় যে আমার তো এইটাও পড়া উচিত, কারণ তোমাদের এই সাবজেক্টে ইংলিশ সাবজেক্টটাতে কিন্তু 200 মার্ক আছে এন্ড তোমার যদি এটা এ প্লাস ছুটে যায় তোমার কিন্তু অনেক বড়টা ঘাটতি থেকে যাবে এবং তোমরা যদি এ প্লাস না পাও তোমাদের কিন্তু সারা জীবনের কষ্টটা থেকে যাবে। যদি আমি রাইট প্রিপারেশন নিতাম আমি কিন্তু ইংলিশে ভালো মার্ক পেতে পারতাম। কিন্তু আমার প্রথম থেকে ইংলিশের গ্রামারের বেসিক স্ট্রং হওয়ার কারণে আমার কিন্তু ইংলিশে তেমন একটা সমস্যা হয় নাই। তোমরা জেনে অবাক হবা, আমি কিন্তু হোল এসএসসি লাইফে কোনো সময় আমার ফার্স্ট পেপার বইয়ের যে প্যাসেজগুলো আছে ওইভাবে কিন্তু রিডিং দিনে। অল্প কিছু ইম্পর্টেন্ট প্যাসেজ ছিল যেগুলো বারবার ঘুরে ফিরে আসতো, ওগুলা কিন্তু আমি পড়ছি। আরো একটা কথা, আমার একজন টিচার ছিলেন যিনি ক্লাস 8 পর্যন্ত আমাকে বাসায় টিউশন পড়াইতেন, সবগুলো সাবজেক্টে মোটামুটি পড়াইতেন। তো উনি আমাকে ইংলিশটার ভিত্তিটা এত স্ট্রং করে দিয়েছিলেন। তো আজকের ভিডিওতে আমি তাকে স্মরণ করছি, আমার প্রিয় মোস্তাফিজ স্যারকে। কিন্তু মূলত বাহিরে ইংলিশ টিচারের কাছে আমি ইংলিশ টিউশন পড়া শুরু করি ক্লাস 10-এ। তো ওই 1 বছরের মধ্যে না বেসিক স্ট্রং করা আসলে সম্ভব না। তোমার অনেকের এরকম সমস্যা হয়, তুমি ইংলিশ লাইনটা বুঝো, অর্থও বুঝো, বাট কোন পার্সোনালিটি সেটা ধরতে পারবে না। এটা কোন পার্সোনালিটি, অ্যাডজেক্টিভ, নাউন, হ্যাং ত্যাং। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোশ্চেন অলরেডি দেখো বা চাকরির পরীক্ষার কোশ্চেন তোমাদের মাঝে মাঝে সামনে আসে, তোমরা কিন্তু এগুলাই বারবার চোখের সামনে আসে, রাইট? তো এগুলো যারা পারো না তাদের কিন্তু এখন বেসিক স্ট্রং করার সময় নেই ভাইয়া। আমার কিন্তু আগে থেকে বেসিকটা মোটামুটি স্ট্রং ছিল, দ্যাটস আমার গ্রামার আইটেমে কোনো সমস্যা হয় নাই। ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমরা অনেক বেশি পরিমাণে যেই সমস্যাটা ফেস করো সেটা হচ্ছে রিটেন আইটেমের ক্ষেত্রে। রিটেন আইটেমের ক্ষেত্রে আমি যেটা করতাম বিভিন্ন সাজেশনস ফলো করতাম। আমার ক্ষেত্রে সেটা ছিল সায়েন্স বেকারির ইংলিশ সাজেশন। এই সাজেশন পড়ে কিন্তু আমি মোটামুটি সবই কমন পাইছি ইংলিশ পরীক্ষার ক্ষেত্রে। ইংলিশ ফার্স্ট পেপারে আমি প্যারাগ্রাফ কিন্তু 3 পেজ নাকি 4 পেজ লিখছিলাম, আমার মনে পড়তে না, সম্ভবত 4 পেজ লিখছিলাম। আমাদের সম্ভবত ওয়াটার পলিউশন আসছিল, এটা কিন্তু অনেক কমন একটা প্যারাগ্রাফ এবং কিছু কিছু প্যারাগ্রাফ আছে ওগুলাই ঘুরে ফিরে যায়। তোমরা কিন্তু এতদিন ধরে যেগুলো পরীক্ষা দিচ্ছে একটা নির্ধারিত সিলেবাসের মধ্যে দিছো যে তোমাদের এই প্যারাগ্রাফ এই কটা প্যারাগ্রাফের মধ্যে দিয়ে আসবে, বাট এসএসসি পরীক্ষায় কিন্তু ওইভাবে সিলেবাস নাই প্যারাগ্রাফের, রাইট? কিন্তু কিছু কিছু নির্ধারিত প্যারাগ্রাফ আছে যেখান থেকে কিন্তু ঘুরে ফিরে যায়। এবং তোমাদের এই রিটেন আইটেমের ক্ষেত্রে যে ভয়টা, এটা দূর করার জন্য তোমার জন্য একটা ভালো সাজেশন হতে পারে ইংলিশ সাজেশনস। তো তোমরা যদি এই ইংলিশ সাজেশনটা পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আছে, সেখানে জয়েন করো তোমরা। আমি সেখানে তোমাদের সাজেশনসটা দেওয়ার জন্য চেষ্টা করব। তো এখন আসি ভাইয়া, আমি তো ইংলিশ ফার্স্ট পেপারে অনেক লেখা টাইমের মধ্যে শেষ করতে পারি না, বা শেষ করতে পারলেও আসলে ওভাবে লিখতে পারি না। সবার যে সমস্যাটা বেশি ফেস করো সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারিং যেটা আছে 2 নম্বরে, ওইটা অনেকে করতে পারো না বা হুবহু প্যাসেজ থেকে তুলে দাও। এটা কিন্তু সম্পূর্ণ ভুল পদ্ধতি ভাইয়া। তুমি যদি প্যাসেজে যেটাই আছে ওইভাবে যদি উত্তর লেখো তাহলে কিন্তু টিচার তোমাকে সর্বোচ্চ 1 মার্ক দিবে অথবা পুরোটাই কেটে দিতে পারে, সেই রাইট কিন্তু টিচারের কাছে আছে। তোমরা জেনে অবাক হবে, ইংলিশ ফার্স্ট পেপারের এমন একটা টপিক হচ্ছে কোয়েশ্চেন আনসার, যেখানে কিন্তু তুমি ভালোভাবে লিখলেই 10-এ 10 মার্ক পেতে পারো। অন্য কোনো ক্ষেত্রে কিন্তু 10-এ 10 মার্ক পাওয়া বা ফুল মার্কস পাওয়াটা তেমন একটা ইজি না, অনেক টাফ। কিভাবে তুমি 10-এ 10 পেতে পারো এই কোয়েশ্চেন আনসারে? তোমাকে 2-3টা টার্ম সম্পর্কে মনে রাখতে হবে। তোমার প্যাসেজে যেই কথাগুলো বলা আছে এবং তোমার কোশ্চেনে যেটা চাইছে তোমাকে সামঞ্জস্য করতে হবে এবং নিজের সৃজনশীলতা কাজে লাগাই লিখতে হবে। ডাইরেক্ট প্যাসেজের লাইন কিন্তু এক্সপ্লিসিট তুলে দিলে হবে না। তোমরা সেক্ষেত্রে প্যাসেজের কিছু ওয়ার্ড চেঞ্জ করে দিতে পারো, অ্যাক্টিভকে প্যাসিভ বানিয়ে দিতে পারো, বা প্যাসেজের প্রথমের দিকে একটা অংশ এবং শেষের দিকে একটা অংশ, মাঝের দিকে একটা অংশ যেটা কোশ্চেনের সাথে রিলেভেন্ট ওইখান থেকে তুলে দিতে পারো। ডাইরেক্ট তুলবা না, কিছু হইলো স্ট্রাকচার চেঞ্জ করবে, এটাকে প্যারাফ্রেজিং বলে। এটা করার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের টিচারের দৃষ্টি আকর্ষণ করতে পারবে প্রথম দিকেই যে তুমি একজন ভালো স্টুডেন্ট, যেটার প্রভাব কিন্তু তোমার থ্রু আউট দ্য পেপার পড়বে। এখন আসো ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি কিভাবে পড়তাম। আমি আগেই বলছি ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু আমার বেসিক মোটামুটি স্ট্রং ছিল, দ্যাটস ওয়াই কিন্তু আমার সমস্যা হয় নাই। নরমাল যে ট্রান্সফরমেশন,
ভয়েস টেন্স, এগুলো তোমরা ক্লাস 6-7 থেকে অনেকে পড়ে আসছো আশা করি। তো ওই ক্ষেত্রে আমাদের ওইগুলো পড়তে আমার অ্যাকচুয়ালি পার্টিকুলারলি কোনো সমস্যা হয় নাই। তো ক্লাস 9-10 উঠে আমি আবার গ্রামার যে বইটা আছে সেটা যে কোনো বই হইতে পারে, তোমার মার্কেটে অনেক বই আছে গ্রামারের, বা তোমার টিচারের নোট হতে পারে, তুমি সেটা পড়ে দেন কোশ্চেন সলভ করবা। এখন একটা জিনিস সবাই ভুল করে, সেটা হচ্ছে রুলস মুখস্থ করে। ভাইয়া গ্রামারের রুলস কিন্তু মুখস্থের জন্য না, তোমাদের বোঝার জন্য। অনেকে একটা কাজ করে যেটা অনেকেই স্টুডেন্ট লাইফে করছে, সেটা হচ্ছে যেটা সাউন্ডস গুড ওইটাই আমি দিছি, কিন্তু এটা কিন্তু সবসময় কাজ করবে না। তোমার যদি কোশ্চেন একটু ঘুরায় দেয় বা একটু আনকমন ওয়ার্ড দিয়ে দেয়, তাহলে কিন্তু তুমি গ্যাপ ফিলিং যে উইথ ক্লুজটা আছে ওইটা কিন্তু সবার কাছে সোজা মনে হয়, বাট যদি ঘুরায় দেয় বা হার্ড ওয়ার্ড দিয়ে দেয় তুমি কিন্তু সেটাই মিলাইতে পারবে না, যেটা কিন্তু আমার নিজের ক্ষেত্রেও এসএসসি পরীক্ষায় হয়েছিল। কিন্তু আমি বেশি পরিমাণে প্র্যাকটিস করার কারণে এটা আমি উঠতেই পারছি। কিন্তু তোমাদের জন্য আমার সাজেশন থাকবে, তোমরা যত পারো প্র্যাকটিস করো। তোমাদের মূল সমস্যা হচ্ছে তোমরা রুলস মুখস্থ করতে যাও, রুলস ভুলে যাও বা ঘুরায় পেঁচা দিলে আর পারো না। তো তোমাদের টেস্ট পেপারের পিছনে কিন্তু প্রচুর কোশ্চেন থাকে, প্রচুর কোশ্চেন থাকে, তুমি ওইখান থেকে কোশ্চেনগুলো সলভ করবা। এখন সেটা কয়টা কোশ্চেন সলভ করতে পারি, অ্যাটলিস্ট 40টা করে কোশ্চেন সলভ করবা। আমার ক্ষেত্রে কিন্তু আমি 60-70টা কোশ্চেন সলভ করছিলাম। 2015 থেকে 2025 পর্যন্ত তোমরা সবগুলো সলভ করবা, প্লাস যদি পারো কিছু স্কুলের কোশ্চেন সলভ করবা। এখন স্কুলের কোশ্চেন সলভ করতে গিয়ে অনেকে ডিমোটিভেটেড হয়ে পড়ে যে এত কঠিন ইংলিশ ওয়ার্ড যদি দেয়, ভাইয়া 90% ক্ষেত্রে কিন্তু দিবে না, কিন্তু তোমাদের আমলে দিবে কি দিবে না এটা কিন্তু কেউ শিওর না। তো তোমাদের যদি টাইম থাকে তোমরা অবশ্যই করবা, বাট অ্যাটলিস্ট মেক শিওর করো তুমি 2015 থেকে 25 সাল পর্যন্ত সব বোর্ড কোশ্চেনেরই প্রত্যেকটা গ্রামার আইটেম, সেটা হতে পারে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, যে কোনো টপিক হতে পারে। আরো তোমাদের সমস্যা হয় কানেক্টরের ক্ষেত্রে এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে, এটা সমস্যা কিন্তু আমি নিজেও ফেস করতাম। তো সেক্ষেত্রেও কিন্তু সেম রুল অ্যাপ্লাই হবে, যেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। ইংলিশে কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি রুলস মুখস্থ করে জীবনে ইংলিশে ভালো করতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। কারণ ইংলিশের রুলস মুখস্থ করলে তোমার তো পরীক্ষায় রুলস আসবে না, তোমার আসবে অ্যাপ্লিকেশন। তো তোমাকে জানতে হবে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। এবং তোমাদের আরো একটা সমস্যা হয় ইংলিশ সেকেন্ড পেপার রিটেন আইটেমের ক্ষেত্রে, সেটা হচ্ছে সিভি। সিভির ক্ষেত্রে তোমরা একটা স্ট্রাকচার মেনটেন করবে, সেটা তোমার টিচারের নোট হতে পারে বা অনলাইনে কোনো ভাইয়ার গাইডলাইন হতে পারে, যে কোনো একটা কিছু হইতে পারে। তোমরা এখানে এই সিভিটা বাসা থেকে তৈরি একটা করে নিয়ে যাবা। তৈরি করে নিয়ে যাবে বলতে কি, তোমার মাথার মধ্যে সেট করে নিয়ে যাবা যে আমি আসলে এই স্ট্রাকচারে লিখবো। একটা স্ট্রাকচার মেনটেন না করলে কিন্তু সিভি তোমার ভালো হবে না। এবং সিভিতে কিন্তু তোমরা যদি স্ট্রাকচার মেনটেন না করো বা রাইট একটা স্ট্রাকচার মেনটেন না করো, তোমার কিন্তু ফুল মার্কস দিবে না এবং অনেক মার্কস কেটে দিবে। তো আমার মনে আছে আমার এসএসসির সময় সিভিতে কিন্তু একটা ভুল হয়েছিল। আমি মনে হয় এসএসসি এইচএসসি ইয়ারের মধ্যে সমস্যা গ্যাপ করে ফেলেছিলাম, বা আমার সঠিক মনে পড়তেছে না, কিন্তু আমি জন্ম তারিখ সম্ভবত অনেক আগে দিয়ে ফেলেছিলাম। তো একটু আনন্যাচারাল লাগতেছিল, হয়তো এরকম একটা ভুল করেছিলাম, আমার ডেফিনেটলি মনে পড়তেছে না, কিন্তু তেমন একটা কিছুই হয়েছিল। আমার আরো মনে আছে আমার জীবনের সবচেয়ে বেশি লেখা কম্পোজিশন ছিল এসএসসি পরীক্ষায়। আমি এসএসসি পরীক্ষায় কম্পোজিশন লিখছিলাম সম্ভবত 8 পেজ, 7 পেজ বা 8 পেজ এরকম লিখছিলাম। আমার এটা এখনো আনবিলিভেবল মনে হয়, কারণ এত বড় কম্পোজিশন কিন্তু আমি কোথাও লিখতে পারিনি আগে। এইটা হয়েছে আমার ফ্লো স্টেটে যাওয়ার কারণে। ফ্লো স্টেট কি, যখন তোমরা লিখতে লিখতে এমন একটা পর্যায়ে চলে যাও তোমার চিন্তা করতে হইতেছে না তুমি কি লিখবা কি লিখবা, এটা না ভেবে তোমার কলম ডাইরেক্ট চলতেছে। এটা করার জন্য তোমরা বিভিন্ন জায়গা থেকে রিসোর্সেস গ্যাদার করতে পারো, বিভিন্ন ইনফরমেশন তোমার মাথার মধ্যে আনতে পারো, বিভিন্ন বই হইতে পারে। তো এই কাজটা আমরা এসএসসি পরীক্ষার অনেক আগেই করতাম, ক্লাস 10 ওঠার পরই। বিভিন্ন তোমরা এআই হইতে পারে বা বিভিন্ন আর্টিকেল হইতে পারে, সেখান থেকে বিভিন্ন লাইন তুমি তুলে নিতে পারো, তুমি বিভিন্ন মেটাফোর ইউজ করতে পারো, তুমি বিভিন্ন উদাহরণ ইউজ করতে পারো, ওগুলোর মাধ্যমে তোমাকে আরো প্রাণবন্ত করতে পারো। এবং কম্পোজিশনে কিন্তু অবশ্যই প্যারা প্যারা করে লিখবে এবং অনেকগুলো প্যারা লেখার চেষ্টা করবা। এবং তোমাদের একটা হার্শ রিয়েলিটি জানাই, রিটেন আইটেমে সেটা হতে পারে ইংলিশ ফার্স্ট পেপারে, ইংলিশ সেকেন্ড পেপারে, তোমাদের অবশ্যই যত পারো অত লেখার চেষ্টা করতে হবে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই অনেকেই পৃষ্ঠা দেখে নাম্বার দেয়, তো তোমার খাতা কার কাছে পড়বে সেটা কিন্তু তুমি জানো না। তো তোমাকে কিন্তু যতটা সম্ভব কোয়ালিটি মেনটেন করতে হবে এবং বুজুং বাজুং লিখবে না। বুজুং বাজুং অনেক বেশি লিখলে লাভ নাই, কারণ কোয়ান্টিটি কোয়ালিটি দুইটাই মেনটেন করতে হবে। দেন তোমাকে কম্পোজিশন বলো, প্যারাগ্রাফ বলো, যে কোনো কিছু লিখতে হবে। এবং গ্রাফ চার্টের ক্ষেত্রে গ্রাফ চার্টটাও কিন্তু একটা স্ট্রাকচার মেনটেন করতে হয়। তুমি জাস্ট যেটা দেওয়া আছে ওইভাবে লিখে দিলে হবে না, এমন ভাবে গ্রাফ চার্টটা লিখবা যাতে তোমার গ্রাফ চার্টটা পড়ার সময় টিচার মনে করে, বা তোমার এভাবে মনে করতে পারো যেটা শ্রোতা আছে, তুমি কাউকে বুঝাইতে চাইছো যে গ্রাফ চার্টে এভাবে এভাবে আছে, তো তিনি যেন পড়ার পরে বুঝেন আসলেই তো এটা গ্রাফ চার্টে আছে, আমি তো খেয়াল করি নাই। এমন ভাবে হইতে হবে, জাস্ট লাইন তুলে দিলে হবে না যে এটা এত পার্সেন্ট আছে, এটা এত পার্সেন্ট আছে। এভাবে করলে কিন্তু তুমি মার্কস হারাই ফেলবা। গ্রাফ চার্টও কিন্তু মার্কস তোলা অনেক সহজ, যদি তুমি কাট কাট ইনফরমেশন না দিয়ে একটু ঘুরে পেঁচাইয়ে তোমার নিজের সৃজনশীলতা কাজে লাগাইতে পারো। এবং বাহিরের কোনো উল্টা পাল্টা টপিক কিন্তু লিখবা না, আমার মনে হয় ওইটা, আমার মনে হয় সেইটা, এটা আসলে লেখার দরকার নাই। অনেক গাইডে দেখবা লেখা আছে, বাট আমি আমার ক্ষেত্রে কিন্তু লিখি নেই।
আশা করি আমি অনেক ভালো মার্ক পাইছিলাম এই ক্ষেত্রেও। লাস্ট মান্থে এক্সাম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমার যদি কোনো মেন্টর না থাকে বা তুমি যদি না জানো কিভাবে প্রিপারেশন আসলে নিতে হয়, তোমার কিন্তু প্রিপারেশন অতটা ইফেক্টিভ হবে না। তো তোমাদের দরকার একজন ভালো মেন্টর, যেটা হতে পারে ইস্তেক সাকিব ভাইয়ার টিম তাণ্ডব কোর্সটি। টিম তাণ্ডব কোর্সের মাধ্যমে তোমরা ইংরেজির যে সাজেশনস গুলো আছে এগুলো তো পাচ্ছই, প্লাস তোমার মেন্টর হিসেবে পাচ্ছ ইস্তেক সাকিব ভাইয়াকে এবং মাহির ভাইয়াকে, যিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 172তম হয়েছিলেন, যেটা কিন্তু অনেক সারপ্রাইজিং একটা রেজাল্ট। তোমাদের বিভিন্ন নতুন আইটেম অ্যাড হয়েছে যেগুলো হচ্ছে পোয়েমস, তো এগুলো কিভাবে করতে হয় অনেকে বুঝো না, তো এই গাইডেন্স গুলো কিন্তু তোমরা পেয়ে যাবা টিম তাণ্ডব কোর্সের মাধ্যমে। তো ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে আমি লিংকটা দিয়ে দিব, তোমরা ওখানে মেসেজ দিয়ে আমার কথা বলে দিলেই তোমাকে কিন্তু কিভাবে এনরোল করতে হবে এটা জানিয়ে দিবে। তোমরা হয়তো ভাবতে পারো আমি প্রমোশন করতেছি, না ভাইয়া, আমি কিন্তু নিজে উপকার পাইছি দেখি তোমাদের এটা জিনিসটা বলতেছি। তোমাদের উপকার করাটাই আমার দায়িত্ব, আমি যেহেতু পাইছি তো সেটা আমি অবশ্যই বলবো। এবং আমারও কিন্তু মেন্টর ছিলেন ইস্তেক সাকিব ভাইয়া, তো সেইখান থেকে আমি বলতে পারি যে তিনি তোমাদের হতাশ করবেন না এবং তোমরা কিন্তু চমকপ্রদ হবা তিনি কিভাবে তোমাদের গাইড করেন। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যদি এরকম আরো ইনফরমেটিভ কন্টেন্ট দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটিতে অলে প্রেস করে দিবে। এবং ভবিষ্যতে তোমরা কোন রিলেটেড কন্টেন্ট চাও অবশ্যই কমেন্ট ডাউন করবা, এবং তোমার যদি কোনো ডাউটস বা আমাকে নিয়ে কোনো সাজেশনস থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবা। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। সি ইউ গাইস।